আর মেডিসিনের ব্যাপারটা, বাজারে বিভিন্ন ধরনের মেডিসিন এখন ভরে গেছে, মেডিসিনও প্রচুর, নানা রকম 2 নম্বরই মেডিসিনও প্রচুর বেরিয়ে গেছে, জাল মেডিসিনও প্রচুর বেরিয়ে গেছে। এই ব্যাপারটা থেকে আমাদেরকে খুবই নলেজফুল জায়গায় থাকতে হবে, চেষ্টা করতে হবে আমাদেরকে সিল ফাইল নেওয়ার জন্য, লুজ ওষুধ যাতে যতটা আমরা অ্যাভয়েড করতে পারি সেটার উপরে খেয়াল রাখতে হবে, এবং যে মেডিসিন আমরা ইউজ করব যেন সেই মেডিসিনের গুণগত মানটা ঠিক থাকে। আচ্ছা, সেই ওষুধ মুরগির ক্ষেত্রে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ইউজ হলে আমরা যখন চিকিৎসার জন্য দরকার হয়, যখন ব্যাকটেরিয়াল ইনফেকশান হয়, অ্যান্টিবায়োটিক দরকার হয়, তো সেইটা মাংসের মধ্যে থেকে যায়। সেই মাংস যখন মানুষ খাচ্ছে, ওই অ্যান্টিবায়োটিক লোড হয়ে মানুষের শরীরেও যায় এবং এতে একটা ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স হয়। পোল্ট্রি শিল্পে ওষুধ ব্যবহারে পর্যাপ্ত নিয়ন্ত্রণ নেই। খামারে অধিকাংশ ক্ষেত্রেই সঠিকভাবে শোধন হয় না, অথচ রয়েছে দ্রুত প্রোটিন উৎপাদনের লোভ। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোল্ট্রি নিউজ চ্যানেল, বাংলার পোল্ট্রি শিল্পের একমাত্র বিশ্বস্ত সংবাদদাতা। পোল্ট্রি শিল্পে ওষুধের অপব্যবহার ভয়াবহ বিপদ ডেকে আনছে মানুষের শরীরে। চিকেনে উপস্থিত অ্যান্টিবায়োটিক মানুষের শরীরে প্রবেশ করে তৈরি করছে রেজিস্ট্যান্স। এটি মানুষের স্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। মানবদেহে ব্যাকটেরিয়া প্রতিরোধ অর্জন করে ফেলছে, সাধারণ রোগও হয়ে উঠছে ভয়াবহ। আজকের পর্বে পোল্ট্রি নিউজের ক্যামেরা উত্তর খুঁজল ওষুধ কোম্পানির কাছে। জেনে নেওয়া যাক তারা কি বলছেন। নিঃসন্দেহে অ্যান্টিবায়োটিক অতিরিক্ত ব্যবহার করলে প্রথমে যেটা আমরা বলি যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করে, অর্থাৎ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যেটাকে আমরা বলি, এটা হয়ে যাচ্ছে। নাম্বার পোলট্রিতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হওয়ার ফলে পরবর্তীকালে চিকিৎসা করতে গেলে ট্রাবল দেয়, কঠিন হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে মর্টালিটি হারটা বেশি হয় বা ট্রিটমেন্ট ফেলিওরের একটা চান্স থেকে যায়। তারপর হচ্ছে ধরুন ইকোনমিক লস, আপনি যত দামি অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন তার মানে কি আপনার ব্রয়লার চাষ যারা করে তাদের খরচ আরো বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ যে খরচটা হওয়ার কথা ছিল তার তুলনায় আরো বেশি বাড়ছে, অর্থাৎ সেক্ষেত্রে তার ইকোনমিক লস একটা হচ্ছে, যেটা ফার্মার প্লাস ইন্ডাস্ট্রি দুজনের জন্য অত্যন্ত ক্ষতিকারক হচ্ছে। আর সব থেকে যেটা চিন্তার বিষয় পাবলিক হেলথ ইস্যু, অর্থাৎ কারণ এর যে কনজাম্পশন, অর্থাৎ মূল এটা হচ্ছে খাদ্যকে খাদ্য হিসেবে আমরা গ্রহণ করছি, অর্থাৎ তাদের ক্ষেত্রে একটা সমস্যা দেখা যায়। সাধারণত অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার, এবার অ্যান্টিবায়োটিক ব্যবহার করতেই হবে, কারণ রোগ হলে রোগের চিকিৎসা দরকার এবং চিকিৎসার জন্য মূল অস্ত্র একটা অ্যান্টিবায়োটিক, যেটা বিভিন্ন ব্যাকটেরিয়া, মাইক্রোপ্লাজমা, প্রোটোজোয়ার বিরুদ্ধে কাজ করে থাকে। কিন্তু অতিরিক্ত ব্যবহার করলে এই ধরনের ক্ষতিটা হচ্ছে এবং তার জন্য ইন্ডাস্ট্রি সাথে সাথে যারা ব্রয়লার ফার্মিং করে থাকেন তাদেরও অনেকটা ক্ষতি হচ্ছে। মেনলি দেখুন, প্রতিটা ওষুধের মধ্যেই লেখা থাকে, কিন্তু আপনারা যদি কোনো ওষুধকে আপনার লক্ষ্য করেন দেখবেন দুটো জিনিস লেখা থাকে, উইথড্রয়াল পিরিয়ড বলি আমরা, অর্থাৎ কতদিন পর ওটা খাদ্য হিসেবে গ্রহণ করা যায়। জেনারেলি 3 to 21 ডে, অর্থাৎ 3 দিন থেকে 21 দিন অবধি থাকে বিভিন্ন অ্যান্টিবায়োটিকের উপর, যেগুলো আমরা খুব সাধারণ অ্যান্টিবায়োটিক বা আমরা যেগুলোকে ফার্স্ট জেনারেশন অ্যান্টিবায়োটিক বলি, সেগুলো 3 থেকে 4 দিন পরেই বডির থেকে এক্সক্রিয়েশন হয়ে যায় বা বেরিয়ে যায়। বা যেগুলো হায়ার জেনারেশন অ্যান্টিবায়োটিক, খুব শক্তিশালী টাইপের অ্যান্টিবায়োটিক, যেটাকে আমরা খুব বিভিন্ন ক্ষেত্রে যেখানে কঠিন হয়েছে সেখানে ব্যবহার করি, সেইগুলো যদি ব্যবহার করা যায় সেক্ষেত্রে 21 দিন অবধি উইথড্রয়াল পিরিয়ড রাখা উচিত। এই সেক্টরটা পুরোপুরি অর্গানাইজ না, অর্ধেক অর্গানাইজ অর্ধেক আনঅর্গানাইজ, ফলে আমরা অতটা চিন্তা ভাবনা করে ইউজ করছি না অ্যান্টিবায়োটিক গুলোকে, ফলে তার ওই যে অন্ধকারে তীর মারার মতো হয়ে যাচ্ছে আর কি, অনেকটা সব ক্ষেত্রে কাজ হচ্ছে না। বা এই ধরনের হ্যাজার্ড, যেটা অ্যান্টিবায়োটিক হ্যাজার্ড যেটাকে আমরা বলে থাকি, অর্থাৎ এই ওষুধটা ব্যবহার করার তার যে কুফলটাকে অনেক সময় আমাদেরকে ওভারলুক করতে হচ্ছে। হ্যাঁ, এই ধরনের জেনারেলি যেটা হয়ে থাকে হওয়া উচিত ফার্মাকোলজি অনুযায়ী, ধরুন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হতে পারে, অ্যালার্জিক রিয়াকশন হতে পারে, তারপর ব্লাড মাইক্রোফ্লোরা, অর্থাৎ অনেক সময় আমরা বলি না জিআই ট্র্যাক্টে ইনফেকশন বা প্রবলেম হচ্ছে, এটা হতে পারে। সব থেকে বড় হচ্ছে এনভায়রনমেন্টাল হ্যাজার্ড হতে পারে, কোনো একটা এই ধরনের আমরা প্রকৃতির মধ্যে ছেড়ে দিলাম, প্রকৃতির ইয়েতে আমরা ক্ষতি করতে পারি। তবে সব থেকে এখন একটা আনন্দের বিষয়
যে মানুষ অনেক সচেতন হচ্ছে, ফলে নিউ জেনারেশন ট্রিটমেন্ট লাইনে এসছে। এখন কিন্তু আস্তে আস্তে এই ধরনের অতিরিক্ত অ্যান্টিবায়োটিকের তুলনায় ম্যানেজমেন্ট থেরাপিতে আমরা চলে যাচ্ছি। অর্থাৎ এখন আস্তে আস্তে মানে এই যে টোটাল সারা পৃথিবী জুড়েই এই গাইডলাইন্সটা চেঞ্জ হচ্ছে। এখন ধরুন প্রপারলি স্যানিটাইজেশন করা, প্রতিটা ব্যাচ হওয়ার পর বায়োসিকিউরিটিটা ভালোভাবে মেনটেন করতে বলা হচ্ছে। তারপর ধরুন ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা এখন অ্যান্টিবায়োটিক ছেড়ে প্রপারলি প্রোবায়োটিক প্রিবায়োটিক ব্যবহার করতে বেশি বলা হচ্ছে। অর্থাৎ ম্যানেজমেন্ট টাইপটাকে আমরা ভালো করতে চাইছি। তাতে কি হচ্ছে, দেখা যাচ্ছে যে ফার্মারদের যেটা একটা চিন্তা থাকে যে তাদের লাভ হবে না লোকসান হবে, লাভের পরিমাণটা ঠিক থাকছে, কারণ ঠিক সময়ে ঠিক ওয়েটটা গেইন হচ্ছে ফার্মের মুরগিগুলো, অর্থাৎ 45 ডেজের মধ্যে মার্কেটে তারা আনতে পারছেন। ফলে তাদের যে মানে প্রফিট অ্যান্ড রেশিওটা ঠিকঠাক, এবং এটা কিন্তু সমস্ত পৃথিবী জুড়ে চলছে এবং ভারতবর্ষ আস্তে আস্তে শুরু হচ্ছে। এখানে পশ্চিমবঙ্গে অনেক জায়গায় ভালোভাবে ফার্মিং যারা করছেন এই ধরনের নতুন টেকনিকগুলো তারা উপায়টা নিচ্ছেন। দেখুন, ফার্মারদের যদি ঠিকঠাক ফার্মিং করে মানে একদম প্রপার গাইডলাইন মেনে, তাহলে 4 to 5% অফ টোটাল কস্ট, এটা ভ্যাকসিন এবং মেডিসিন এই দুটো মিলে এর বেশি খরচ হওয়া উচিত না। সেটা ধরুন যদি প্রপোর্শনালি পয়সাতে আনেন, হয়তো কত বলবো, পার বার্ডে 8 থেকে 10 টাকা পার বার্ডে পড়া উচিত আর কি। দেখুন, যদি গাইডলাইন অনুযায়ী, তো নিয়ম অনুযায়ী একজন ভেটেরিনারিয়ান ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক লেখা কারোর ক্ষমতা নাই, রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার। কারণ হিউম্যানে আমাদের ডক্টর ছাড়া কেউ লিখতে পারবেন না, আমাদের ভেটেরিনারিতে ভেটেরিনারিয়ান যাদের বলি তারা ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক লেখার ক্ষমতা নাই। এর বাইরে পোল্ট্রি কনসালটেন্ট আছে, তারাও লেখেন, এবং বড় বড় ইনস্টিটিউশনাল গুলো তো তাদের নিজস্ব ভেটেরিনারিয়ান থাকে বা কনসালটেন্ট থাকে, টেকনিক্যাল পার্সন থাকে যারা, তারা ইয়ে করতে পারে। কিছু কিছু ক্ষেত্রে গভর্নমেন্ট, আমাদের গভর্নমেন্টে দেখবেন ফার্মেসির একটা কোর্স আছে, ভেটেরিনারি ফার্মেসি বলে কোর্স করায়, ওনারা মেডিসিনটাকে ইউজ করা তাদের পারমিশন আছে, লিমিটেড পারমিশন, মানে নির্দিষ্ট ইয়ের মধ্যে। এবং ভেটেরিনারি ডিপার্টমেন্টে যারা প্যারাভেট বলি, অর্থাৎ প্যারাভেটেরিয়ান, তারাও লিখতে পারেন, কিন্তু লিমিটেড হয়েছে। এটা হচ্ছে থিওরিটিক্যালি, কিন্তু সত্যি কথা বলতে তো এটা অতিরিক্ত মাত্রা ইরেশনাল ইউজ হচ্ছে, যেটা মানুষের ক্ষেত্রে হয়ে থাকে। আমরা যেমন নিজেদের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক কিনে খাই, ভেটেরিনারিতে ওটা হয়ে থাকে, বা পোল্ট্রি সেক্টরে ওটা হয়ে থাকে। এবং চিন্তার বিষয় হচ্ছে ওই জায়গায় আমরা কেন বলছি, কারণ ধরুন একজন সাধারণ মানুষ তো একটা অ্যান্টিবায়োটিক কিভাবে কাজ করে, কোথায় কাজ করে, কোন রোগে কাজ করে, কতদিন ডোজিং, কিভাবে সেটাকে খাওয়াবো, অর্থাৎ প্যারেন্টাল মানে ওরালি খাওয়াবো, না লিকুইডের মাধ্যমে খাওয়াবো, না ইনজেক্টেবলের মাধ্যমে খাওয়াবো, এগুলোরও অনেক সময় জানেন না। ফলে সমস্যাটা হচ্ছে, এবং তার জন্য কি হচ্ছে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। এটা একটা সমস্যা, এটা একটা সমস্যা, একটা বড়ই সমস্যা। ফার্মিং এর ক্ষেত্রে ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনি গিয়ে বললেন যে আমার ফার্মে একটা রোগ দেখা দিয়েছে, এটা কোনো একটা সাধারণ রোগ, ধরুন আমাদের ভাষায় আমরা কক্সিডিওসিস বলি, কক্সিডিওসিস একটা রোগ, জলবাহিত রোগ আসছে। একজন ভেটেরিনারিয়ান কিন্তু একটা পাখিকে পোস্টমর্টম করে তার ইন্টেস্টাইন এবং তার লিভারের পজিশন দেখে বলতে পারবেন কক্সি যদি হয়ে থাকে সত্যিকারে হয়েছে কিনা, এবং তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কি ওষুধ আছে। আমরা সাধারণত কি করি, এরকম রোগ হচ্ছে, শুনলাম সিমটম, কক্সি হয়েছে, কক্সিডিওসিস হয়েছে, সাধারণ ভাষায় বলছি, একটা দোকান থেকে কক্সিডিওসিসের ওষুধ এনে দিলাম। হয়তো সেটা কক্সিডিওসিস ছিল না, আমি তো জানতে পারছি না, হয়তো ছিল না, কারণ ওই পোস্টমর্টমটা তো আমার হচ্ছে না টেকনিক্যালি। ধরুন আমরা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি থেকে আমরা চেষ্টা করি বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা, বিভিন্ন জায়গায় মিটিং করে ডিফারেন্সিয়েট করা, তাদেরকে বোঝানো যে ওষুধগুলো কিভাবে ইয়ে করা, এটা চেষ্টা করা হয়। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি থেকে কিন্তু চেষ্টা করা হচ্ছে বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেসটা বাড়ানোর। এবং এখন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি চেষ্টাই করছে যে ট্রিটমেন্টটাকে একটা নির্দিষ্ট প্যারামিটার বা নির্দিষ্ট গাইডলাইন মেনে যাতে করে নাকি। এটা দেখুন, এটা তো হতেই পারে, কারণ যদি ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্স হয়ে যায়, প্রথম কথা ধরুন আজ থেকে 10 বছর আগে সাধারণ একটা পেনিসিলিন দিয়ে যে এরকম রেজাল্ট পেতাম, এখন আমি পাচ্ছি না। ফলে আমাকে একটা উন্নত মলিকুলে যেতে হচ্ছে, সে আমাকে সিপ্রোফ্লক্সাসিনে দিতে হচ্ছে, বা তার উপরে আমি লেভোফ্লক্সাসিন দিচ্ছি, বা আমি ফ্লুরোকুইনোলোন গ্রুপের অন্য কোনো ওষুধ দিচ্ছি, বা আরো উপরে যাচ্ছি। যেহেতু রেজিস্ট্যান্স হয়ে গেছে, ফলে আগে যে রেজাল্টটা পাচ্তাম এখন পাচ্ছি না, ফলে উন্নত মলিকুল নিচ্ছি, হোয়াইট ন্যাচারাল দাম বাড়ছে। এটা হচ্ছে এক ধরনের। আর
এমনিতে যেহেতু ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির মলিকুলার মানে আমরা যেটা র মেটেরিয়ালের দাম যেহেতু বাড়ছে, ফলে এমনিতে নর্মালি বাড়ছে, সেটার তো একটা খরচ আছে। তার জন্যই আমরা এখন মানে ইন্ডাস্ট্রি থেকে আমরা চাইছি যে ম্যানেজমেন্টের দিকে চলে যাচ্ছে, ট্রেডিংটা ঠিক রাখো। ট্রেডিং মানে ধরুন একটা ব্যাচ আপনি মার্কেটে ছাড়লেন, অ্যাটলিস্ট 2 weeks to 3 weeks রেস্টিং পিরিয়ড, মানে সেটটাকে খুলে রেখে দেবেন, আলো বাতাস যাবে, তাতে কি ওই জায়গায় ব্যাকটেরিয়া প্রোটোজোয়া যেগুলো থাকবে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। এই কিন্তু অনেক সময় কি হচ্ছে, ফার্মাররা ধরুন মার্কেটে প্রচুর ডিমান্ড আছে, ডিমান্ডের জন্য অতদিন রেস্টিং দিচ্ছেন না, অত আলো বাতাস ফেলাচ্ছেন না, একটা ব্যাচ গেল 7 দিনের মধ্যে আরেকটা নতুন নিয়ে এলো, কিন্তু দেখা গেল সেই ব্লকটার মধ্যে যেহেতু রেস্টিং হয়নি, ওই থ্রেডটা ঠিক মতো স্যানিটাইজ হয়নি বা ঠিক মতো হয়নি, ওখানে রোগগ্রস্ত হয়ে গেল। দেখা গেল সেই ব্লক আপনার উনি ধরুন 1000 বা 2000 যাই বাড়ছে নাকি, বার্ডগুলো হয়ে গেল রোগগ্রস্ত বার্ডকে ঠিক করার জন্য অতিরিক্ত মাত্রায় ওষুধ দিতে হলো, ফলে ওনার ওই ব্যাচটার খরচটা বেড়ে গেল। পার বার্ডে দেখা গেল যা খরচ তার থেকে অনেক বেশি খরচ হচ্ছে, অর্থাৎ উনি লোকসানে চলেন। আমরা তার জন্য এদের সমস্ত ফার্মারদের অ্যাওয়ার করতে চাইছি যে ব্যাচ আপনার শেষ হলো, রেস্ট দিন, সেটটাকে রেস্টিংয়ে রাখুন, সেটটাকে ঠিকমতো স্যানিটাইজ করুন, বায়োসিকিউরিটিটা মেনটেন করুন, তাহলে আপনার। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় এখন দাঁড়িয়েছে ফিল্ড, অর্থাৎ খাবারটা কিভাবে নির্বাচন করবে। কারণ খাবার থেকে কিন্তু খাবারের গুণগত মান যদি ঠিক না থাকে তাহলে কিন্তু ফার্ম করে লস হয় এটার মধ্যে। কারণ খাবারটার ওপর ধরুন এই যে বৃষ্টি চলছে এখন, বৃষ্টি হলে কি হয়, বাতাসের যে ময়েশ্চারাইজার থাকে ওখান থেকে ময়েশ্চারাইজার আপনার খাবারে চলে এলো, ফাঙ্গাস এক ধরনের গ্রোথ করবে, আমরা বলবো আপনার টক্সিসিটি, অর্থাৎ কি খাদ্য থেকে বিষক্রিয়া হয়, ওই খাবারটা আপনার বাদ খাচ্ছে, তার কিন্তু ডাইজেশন সিস্টেমটা নষ্ট হয়, অর্থাৎ যে গ্রোথ, অর্থাৎ যে খাবার খেয়ে যতটা ওয়েট বাড়ার কথা দেখা গেলো ততটা বাড়ছে। ফলে আমরা এখন খাবারের গুণগত মানটাকেও কন্ট্রোল করতে বলছি, অর্থাৎ একটু ঠিক মতো গুণগত মানের খাবার খাওয়াতে, তাহলে দেখা যাচ্ছে যে সেই ব্যাচের কোনো লস হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে ইন্ডিয়া পোল্ট্রি নিউজকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনাদের পোর্টালের পক্ষ থেকে যদি আমরা অ্যাওয়ার করতে পারি, অবশ্যই এটা আমাদের জন্য আরেকটা বিশাল একটা অ্যাচিভমেন্ট হবে। ধন্যবাদ আপনাদের এই ইন্ডাস্ট্রিকে নিয়ে চিন্তা ভাবনা করার জন্য। আসলে পোল্ট্রি শিল্পে ওষুধের অপব্যবহার একটি জটিল সমস্যা, যা আদতে ছাপ ফেলছে মানুষের স্বাস্থ্য, পরিবেশ ও অর্থনীতির উপরেও। আগামী দিনে সরকারি, বেসরকারি ও সর্বোপরি খামারি সকলের সদিচ্ছা ছাড়া এ সমস্যার সমাধান অসম্ভব। এ ধরনের ভিডিও দেখতে ফলো করুন ইন্ডিয়া পোল্ট্রি নিউজ চ্যানেল।